বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে রীতিমতো ঘরে বাইরে বেসামাল ইউনূস। ডক্টর ইউনূস এবার কিভাবে দেশ চালাবেন এই নিয়ে যখন বড় সংকটের মুখে পড়েছেন, ঠিক তখনই ইউনূস পদত্যাগ করবেন বা ইউনূস আর সে তার পদে থাকবেন না, এই বিষয়টা ছড়িয়ে পড়ে। এর পেছনে একটি রহস্য রয়েছে। কি সেই রহস্য? ইউনূস যখন রীতিমতো বেসামাল হয়ে পড়েছেন, যখন মনে করছিলেন যে সবাই মিলে যদি আমার ঘাড়ে ধরে আমি তার কি উত্তর দেব, কারণ আমি তো দেশ চালাতে পারছি না, তাই নয়া রণকৌশল তৈরি করেছিলেন ইউনূস। কি সেই রণকৌশল? আমি আসন থেকে সরে যাব, আমি আর দায়িত্ব পালন করব না, এই কথার মধ্য দিয়েই সবকিছু থেকে নিজেকে বাঁচিয়ে আনার চেষ্টা করেছে ইউনূস, এমনটাই মনে করছেন কূটনীতিবিদরা। আর সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, পদত্যাগের জল্পনা ছড়িয়ে দেওয়ার পেছনে ইউনূসেরই হাত ছিল বলে মনে করছে কূটনৈতিকরা, কি বলবে? প্রথম যে শব্দটা দিয়ে শুরু করতে হয় আমার কথা বলা, সেটা হচ্ছে ব্যর্থতা। চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আর এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নানা শ্রেণীর পেশার আন্দোলনের চাপে পড়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সচিবালয়ের কর্মচারী, রাজনৈতিক দল ও সেনাবাহিনীর চাপ মোকাবিলায় সরকার হিমশিম খাচ্ছে। সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি আদায়ে আন্দোলনে যোগ দেন। এর আগে সরকারি কর্মকর্তাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি অধ্যাদেশ ঘিরে অসন্তোষ বিরাজ করছিল। এই অধ্যাদেশ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দ্রুত কার্যকর করার বিধান ছিল, যা হামলাদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। এই কারণে সরকারি কর্মচারীরা টানা 3 দিন কর্মবিরতি পালন করেন। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড NBR ভেঙে 2টি পৃথক সংস্থায় বিভক্ত করার সিদ্ধান্তে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। আন্দোলনের মুখে গত রোববার সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে লেজের উপরে হতে হয়েছে। এখন NBR কর্মকর্তারা আন্দোলন স্থগিত করেন। রাজনৈতিক মহলে এক প্রকার চাপ বেড়েছে এই মোহাম্মদ ইউনূসের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর দায়িত্ব নেন ডক্টর ইউনূস। তখন থেকেই সরকার সংস্কার ও নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করে, কিন্তু এত দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে নেমেছে। বিএনপির নেতা তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে সৃষ্টি করছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা বলেছেন। এমন উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের অসন্তোষ প্রকাশ করেছেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন। এতে সরকারের উপর চাপ আরো বেড়েছে। রীতিমতো বেসামাল পরিস্থিতি। গত সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই চাপের মুখে পড়ে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। যাতে আরো রাজনৈতিক সংকট ঘনীভূত হয়। যদিও পরবর্তীতে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। আর এই তা নিয়ে কিন্তু এখন কল্পনা শুরু হয়ে গেছে। যেহেতু ডক্টর ইউনূস এখন পুরোপুরি ব্যর্থ, তাই জনসমর্থন আদায় করতে এবং সাধারণের নজর ঘোরাতে তিনি এই পদত্যাগের একটা রাজনীতির চাল খেলেছেন। ডক্টর ইউনূসের এই যে বিষয়, এই রাজনীতি কিন্তু সাধারণ মানুষের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এর মধ্যে ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়ে চুপ করে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। আওয়ামী লীগ আমলে শোনা যেত যে বিএনপি নেতা কর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এগুলো ঘটেছে বাংলাদেশে। আওয়ামী লীগ ঘটিয়েছে এসব।
এটা একটা অভিযোগ, যে কারণে তাদের স্বৈরাচারী বলেছে তোমার বাংলাদেশবাসী বুদ্ধিজীবী মহল, বেশিরভাগ বলা হয়েছে তাদের দেশ থেকে তাড়ানো হয়েছে। এখন ডক্টর ইউনূস এসব আচরণ করছেন বলেও তোমার একটা অভিযোগ, ঠিক এই ধরনের অভিযোগ উঠেছে। এর মধ্যে তার পদত্যাগের কথায়, তিনি যে পদত্যাগের বার্তা দিয়েছেন তা নিয়েও শুরু হয়েছে তীর্য কটাক্ষ। তোমার যেসব তিনি আচরণ শুরু করেছেন, তাকে বিদায় দেওয়া হবে না, তোমার এবং তোমার যে প্রশ্নটা উঠেছে, এই প্রশ্নটা কিন্তু নতুন করে নতুন মাত্রা যোগ হয়েছে তোমার রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে। তোমার বিদায় দেওয়া হবে না এই বলার প্রতি কিন্তু একটা তাৎপর্যপূর্ণ তোমার কথা রয়েছে। ক্ষেত্রে বলা হয়েছে যে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, তাকে বিদায় দেওয়া হবে। দুর্দান্ত একটা তাৎপর্যপূর্ণ কথা কিন্তু এক্ষেত্রে যারা বুদ্ধিজীবী মহল তারা মনে করছেন এটা এমন একটা তাৎপর্যপূর্ণ বার্তা যে এক্ষেত্রে কিন্তু সরাসরি এখন থেকেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটা তোমার বিপক্ষ মতামত তৈরি হচ্ছে এবং ইতিমধ্যে তা তৈরি হয়ে গেছে। এর কারণটাও কিন্তু অঙ্ক নয়। দেখেছি যখন তিনি প্রথম 5 আগস্টের পর সম্ভবত 7 আগস্ট তিনি আমেরিকা থেকে তোমার বাংলাদেশে আসেন এবং তিনি দায়িত্বভার গ্রহণ করেন। একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমি এগুলো বুঝি না। রাজনীতি সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন আমি এগুলো বুঝি না। তখন তাকে প্রশ্ন করা হয় অন্যরা যদি ভুল করে তাহলে কিছু বলেন না। উত্তরে তিনি বলেছিলেন তাদের আর কি বলবো, আমি নিজেই ভুল করি, আমি নিজেই তো বুঝি না। আসলে তাকে অনুরোধ করা হয়েছে, তিনি বুঝাতে চেয়েছিলেন যে তাকে অনুরোধ করা হয়েছে বলে তিনি এমন একটি দায়িত্ব পালন করতেন বা করেছেন। তবে এক ক্ষেত্রে কিন্তু এটা ঠিক, অনুরোধে কিন্তু ঢেকি দেওয়া যায় না। অনুরোধে তুমি ঢেকি কিনে ফেলবে, এটা হয় না। ইউনূসের অনুরোধে ঢেকি দিয়েছেন এমনটা মোটেও কিন্তু ভাবার কোনো কারণ নেই। উনি আবার সেটাও এমনও বলেন যে কোনো বিষয়ে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, যদি তুমি বেগতিক বুঝে তিনি বলেন, কারণ ওনার একটাই অস্ত্র, আমি বুঝি না। সেই সময় ডক্টর ইউনূসের বিকল্প ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তোমার ইউনূসের যিনি এখন খুব সঙ্গী, ডক্টর ইউনূসের একেবারে ছায়া সঙ্গী, এমন প্রশ্নে কিন্তু তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূসের বিকল্প নেই বলেই তাকে এখানে বসানো হয়েছে। দেবব্রত দা, আমি সেই বিষয়টাতেই আসছিলাম। তুমি যে কথাটা বলছিলে বারবার যে ইউনূসকে যখনই কোনো কিছু প্রশ্ন করা হয় তখন তিনি বলেন আমি কিছুই বুঝি না। এত বড় একটা পদ নিয়ে তিনি বসে আছেন, কেয়ারটেকার হিসেবে তিনি কাজ করছেন বাংলাদেশে, কেয়ারটেকারের হিসেবে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সেই জায়গায় এত বড় পদ নিয়ে আমি কিছু বুঝি না, কতটা বোকার মতো কথাবার্তা হলো, কি বলবে? দেখো, প্রথমে বলি যে ওনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর এই শান্তিদূত বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছেন, এতে সাধারণ মানুষ রীতিমতো বিপর্যস্ত। বাংলাদেশের যে অবস্থা, আবার বাংলাদেশের যারা সংবাদ মাধ্যমের কর্মী আছেন তাদের সঙ্গে আমার কথা হয়, আমি বরাবর এই ব্যাপারে যোগাযোগ রাখি, আমি নামগুলো বলবো না, কিন্তু তাদের বক্তব্য যে বাংলাদেশের সাধারণ মানুষ রীতিমতো বিপর্যস্ত, তারা নিরুপায়। নিশ্চয়ই আমরা বিভিন্ন সময়ে খবরাখবরে দেখি, বা তুমিও জানো, বা যারা আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদেরও জানার কোনো বাকি নেই। বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক থেকে শুরু করে একেবারে সাধারণ বাজারের যে ব্যবসা, সেই বাজারের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। মানুষের হাতে পয়সা নেই। বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা তা পুরোপুরি ভেঙে পড়েছে। এখন তারা চীনের পদলেহন করছে। তারা চীনের বেশ কিছু বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানিয়েছেন, তারা বিনিয়োগ করতে আসছেন। আর চীন কি যে এটা কিন্তু ইতিমধ্যে শ্রীলঙ্কা টের পেয়েছে, নেপাল টের পেয়েছে, এই দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা, এবং বাংলাদেশের সেই অবস্থায় হতে চলেছে বলে এখন বাংলাদেশের বুদ্ধিজীবী মহল মনে করছেন। বাংলাদেশের এই সমস্যার মধ্যে এবার যেভাবে তোমার ভোটের ব্যাপারটা, জাতীয় রাজনীতির ব্যাপারটা এবং জাতীয় নির্বাচনের বিষয়টা মাথা চাড়া দিয়ে উঠেছে, এতে কিন্তু এটা পরিষ্কার
যে ইউনূসের সময়কাল কিন্তু আর একটা খুব বেশি নেই। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে সেনা অভ্যুত্থানের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা অবশ্যই বাংলাদেশের সেনা প্রধানের যে গত দুদিন আগে যে আহ্বান, তিনি তোমার স্পষ্ট বলেছেন যে কোনো অবস্থাতেই সেনাকে এভাবে এই তোমার প্রশাসনিক কাজে ব্যবহার করা যাবে না। সেনা গিয়ে রাস্তায় পাহারা দিচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তায়, সেনা নিরাপত্তা সৃষ্টি করবে, রক্ষা করবে দেশে, সাধারণ মানুষের জন্য পুলিশ থাকে। তো এই ক্ষেত্রে যেহেতু এখন পুলিশের সেই ধরনের ক্ষমতা নেই, পুলিশ কিন্তু মানছে না, হ্যাঁ, সুতরাং এইভাবে তো আর একটা দেশ চলতে পারে না সেনার মাধ্যমে। সেনা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব সেন্সিটিভ বিষয় সেনা। তো এই ক্ষেত্রে সেনাকে ব্যবহার করে এইভাবে একটা দেশ চলতে পারে না। এটা সেনার অপব্যবহার। সেনার মধ্যেও কিন্তু একটা মত বিরোধ তৈরি হয়েছে, ক্ষোভ বিরোধ তৈরি হয়েছে, যে কারণে এখন পুরোপুরি তোমার সেনাবাহিনীর একটা বড় অংশ বিক্ষোভে ফেটে উঠতে পড়তে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সেই দিক থেকে বিচার করতে গেলে যখনই তিনি এই ধরনের একটা চাপের মধ্যে পড়ছেন, তিনি একটা সত্যি কথা বলেছো যে একদম বোকা বোকা কথা বলছেন। উনি তো অনুরোধে তিনি এসছেন ঠিকই, কিন্তু উনি কিভাবে দায়িত্ব নেওয়াটা তো উচিত হয়নি। তিনি আবার একই কথা বলতে হয় যে উনি তাহলে অনুরোধে একটা পুরো ঢেকি গিলে খাবেন। ঢেকি এমন একটা জিনিস যারা জানা নেই। ঢেকি হচ্ছে ধরো 5-6 ফুট লম্বার একটি চাল কুটার মেশিন। হ্যাঁ, এটা একটা প্রবাদ, যেটা বললাম এটা একটা প্রবাদ। এই প্রবাদ হচ্ছে মানুষ অনুরোধে ঢেকি পর্যন্ত গিলে নিতে চায়, কিন্তু ঢেকি গিলে তো হজমের কোনো উপায় নেই। আর এটাই এখন হয়েছে এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। আর সর্বোপরি তুমি আরেকটা কথা যে বললে যে বাংলাদেশের এই অচল অবস্থার জন্য তোমার সাধারণ মানুষ বিপর্যস্ত, এবং সাধারণ মানুষের তোমার আসল তো দেখো, একটা দেশে সাধারণ মানুষ হচ্ছে মূল, এবং যারা পরিচালনা করে তারা তো নগণ্য। সাধারণ মানুষের রক্ষার জন্যই, সাধারণ মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরি তোমার সার্বিক তাদের যাতে একটা সুযোগ সুবিধা তৈরি হয় তাদের, এবং উন্নয়ন, এই জন্যই তো সরকার এবং উচ্চ পদে যারা থাকেন তাদের কর্তব্য এটা। এই অবস্থায় বর্তমানে বাংলাদেশের ইউনিট সরকার সার্বিক ক্ষেত্রে ঘরে বাইরে চূড়ান্ত চাপের মুখে পড়েছেন। যদি বলতে হয়, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন নানা পেশার আন্দোলনের চাপে পড়েছেন। প্রাথমিক তোমার আজকে বোধহয় 3 দিন বা 2 দিন, আজকে দ্বিতীয় দিন তোমার প্রাথমিক স্কুলের শিক্ষকরা তারা তাদের 3টি দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন, এবং সচিবালয়ের কর্মচারী, রাজনৈতিক দল ও সেনাবাহিনীর চাপ মোকাবিলায় সরকার হিমশিম খাচ্ছে। সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে দাবি আন্দোলনে যোগ দেন, বাংলাদেশের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তা রীতিমতো লাটে উঠেছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে এবং রাজনীতি করছেন। উনি বুঝি না করেও কিন্তু নিজের এই গদিলোভী কিন্তু নিজে রাজনীতি করে মানুষের নজর ঘোরানোর যে একটা অপচেষ্টা, এই অপকৌশল দেশকে জলাঞ্জলি দিয়ে নাম বলছি না, অন্য একটি বিদেশি নেতার নেতৃত্বের পদলেহন করে, তাদের চরণ জোড়া বহন করে যে কাণ্ডটা তিনি করছেন, এটা কিন্তু বাংলাদেশের জন্য রীতিমতো একটা অশনি সংকেত, একটা ভয়ঙ্কর ভবিষ্যতের হাতছানি। এই অবস্থায় তোমার যে পরিস্থিতি তৈরি হয়েছে, একটাই কথা, আমরা তো শুধু বিষয়টির দিকে নজর রাখতে পারি, আমরা মানুষের সামনে এই অবস্থাগুলো তুলে ধরতে পারি, কিন্তু যে অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশ আর কিছুদিনের মধ্যেই, খুব সম্ভবত 2-4 দিনের মধ্যেই একটা বড় সড় কিছু হয়ে যাবে। যেদিন প্রধান সেনাকর্তা এটা বুঝবেন যে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা তিনি এই নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা অপকৌশল নেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিয়েছেন, তখনই কিন্তু সেনা তোমার বেড়া থেকে বেরিয়ে আসবে। সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। সুতরাং বাংলাদেশের সামনে কিন্তু একটা কালো মেঘ, একটা অশনি সংকেত রয়েছে অঙ্কিতা। ধন্যবাদ।
অর্থাৎ বাংলাদেশের যে অশনি সংকেত রয়েছে এবং চীনের সাথে মিশে বাংলাদেশ যে রীতিমতো সবকিছু হারিয়ে বসবে তার আশঙ্কাই কিন্তু করছেন কূটনীতি মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।